হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। দেখতে পাচ্ছ আশেপাশের লোকেশনটা একটু ভিন্ন, কারণ তোমাদের পরীক্ষাটা এবার হতে চলেছে একটু ভিন্ন। তো বাংলা এবং ইংরেজি পরীক্ষা এতদিনে আশা করি তোমাদের হয়ে গেছে। এখন বাংলা এবং ইংরেজি পরীক্ষার পর এখন তোমাদের ফিজিক্সের পরীক্ষা দেওয়ার পালা। তো ফিজিক্স এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টে সত্যি কথা বলতে গেলে পার্টিকুলারলি কোনো সাজেশন হয় না, এবং এই সাবজেক্টের সাজেশান এটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। এটা অ্যাকচুয়ালি এমন একটা কন্টেন্ট বলতে পারো যেখানে আমি তোমাদের গোটা ফিজিক্সের বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কোনগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট মানে প্রমাণ কোনগুলো আসতে পারে, বা কী টাইপের প্রমাণ আসতে পারে, বা কী টাইপের প্রমাণ পড়তে পারে, তার একটা রাফ আইডিয়া আমি তোমাদেরকে দেবো। দেখতে পাচ্ছ আমার পিছনে কোনো আজকে স্মার্ট বোর্ড নেই, বা আজকে পিছনে কোনো হোয়াইট বোর্ডও নেই যে আমি লিখে লিখে সেই জিনিসটাকে বোঝাবো। জাস্ট আমি আমার সামনে একটা বই নিয়ে বসেছি। আমি যে টপিকগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয় আমি সেই টপিকগুলো আমি তোমাদেরকে বলতে বলতে যাব, তোমরা ভালো করে সেই টপিকগুলোকে একবার দেখবে। তোমরা বাড়িতে অন্য টপিক পড়বে, আমি কখনোই বলবো না যে কেবলমাত্র, আমি বারবার অ্যাওয়্যার করছি, কিছু স্টুডেন্ট থাকবে যারা এই টপিকে মানে এইখানে যে ভিডিওটা দেওয়া হচ্ছে জাস্ট এই কটা প্রশ্ন করে চলে যাবে। আমি তাদেরকে বলবো তারা কিন্তু এখন থেকেই সাবধান হয়ে যাও, এরকমভাবে ফিজিক্স হয় না। ফিজিক্স গোটা বছর সারা বছর যা পড়েছো, তুমি যে স্যারের কাছে পড়ে থাকো সে তোমাকে সারা বছর যা পড়িয়েছে সেইটাকে বারবার করে রিভাইজ করো, সেই নোটটাকে ভালো করে রিভাইজ করো, কিন্তু তার মধ্যে এখন আমি যে প্রশ্নগুলো বলতে চলেছি সেগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো। তার মানে এইটা আমি কখনোই বলবো না যে শুধু এই প্রশ্নগুলো করে চলে গেলেই তুমি কমন পাবে, একেবারেই সেটা আমি বলবো না। কিন্তু এইখানে যে প্রশ্নগুলো বলা হবে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সেগুলো বলতে পারো পরীক্ষার জন্য আসার খুব চান্স বেশি। হ্যাঁ, এবার আমি এখানে কিছু প্রশ্ন আগেই আমি বলে রাখছি, কিছু প্রশ্ন এমনও বলবো যে প্রশ্ন গত বছর এসে গেছে। এবার তোমাদের মনে হবে স্যার আগের বছরে তো এসছে, এই বছর তো আসে না। ভাই এরকম কিন্তু এখন আর উচ্চ মাধ্যমিকে বা মাধ্যমিকে এখন কিন্তু আর এরকম কোনো কথা থাকছে না। এখন আগের বছরে আসা প্রশ্নও কিন্তু রিপিট করছে, ফলে তুমি এটাকে কখনো এক্সপেক্ট করো না যে তোমার গত বছর যে প্রশ্ন এসছে এই বছর সেটা আসবে না, এমন কোনো জায়গাতে কোনো লেখা নেই। কোনো প্রশ্ন এরকম হতেই পারে বোর্ড তোমাদের আগের বছরের প্রশ্নকে রিপিট করে দিতে পারে। তাই জন্য আমি সবসময় অ্যাওয়্যার করব, সব টপিকটাকেই ভালো করে পড়ো, সব টপিককে গুরুত্ব দিয়ে পড়ো, ঠিক আছে? কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে টপিকগুলোকে বেশি জোর দেব সেটাকে একটু বেশি তোমরা জোর দেবে, বেশি এটাকে ইম্পর্টেন্ট বলে মানবে, সেই জায়গাগুলোকে একটু বেশি ভালোভাবে পড়বে। স্টার্ট করছি একদম প্রথম চ্যাপ্টার, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, মানে একদম যেটা ফার্স্ট চ্যাপ্টার রয়েছে। দেখো এই ফার্স্ট চ্যাপ্টার থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে মানে মানে থিওরি আসতে পারে, আমি মেনলি থিওরির জায়গাটা বলবো, ইম্পর্টেন্ট প্রমাণ বা অঙ্ক কোন কোন টাইপ আসতে পারে সেটা আমি বলতে বলতে যাব। ভিডিওটার সাথে সাথে তুমি একটা খাতা এবং পেন নিয়ে বসো, আমার কথাটা শুনতে শুনতে খাতার মধ্যে পজ করে করে নোট ডাউন করতে করতে চলে যাও। প্রথম কথা, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য বজ্রবহের যে কার্যনীতি আছে, ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বজ্রবহের যে কার্যনীতি তোমাদের রয়েছে, ঠিক আছে, বা বজ্রবহ, সেইটা হচ্ছে তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তড়িৎ পর্দা কি, ঠিক আছে, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী, তড়িৎগ্রস্ততার মানে চূড়ান্ত প্রমাণকে ব্যাখ্যা করে, এটা ব্যাখ্যা করো। স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র, এই মোটামুটি 3-4টে জায়গা বললাম, এই জায়গাগুলো ভালো করে পড়বে। আর একটা দেখবে তলমাত্রিক ঘনত্বের ওপর নিউমেরিক্যাল মানে ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ধরো বলে দিল যে 8টা জলবিন্দু মিলে একটা বড় জলবিন্দু গঠন করলো, বা 64টা জলবিন্দু মিলে একটা বড় জলবিন্দু গঠন করলো, এই টাইপের যে নিউমেরিক্যাল স্থিরতারিতিক প্রাথমিক ঘটনাবলী থেকে এই টাইপের নিউমেরিক্যাল কিন্তু তোমাদের জন্য পড়তে পারে। চলে আসবো তারপরের যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, সেই জায়গাটা থেকে। ঠিক আছে, তো তড়িৎ ক্ষেত্রের জন্য আমি তোমাদেরকে আগেই বলে দেব যে তোমাদের দেখবে তড়িৎ ক্ষেত্রের ওপর মেনলি 3টে প্রমাণ আছে, যে একটা হচ্ছে কোনো তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর, একটা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, আর একটা যে কোনো বিন্দুতে। 3টে প্রমাণই প্র্যাকটিস করে যাও, ঘুরিয়ে পেঁচিয়ে ওই টাইপের ওপর প্রশ্ন করবে, থিওরি না আসলেও নিউমেরিক্যাল দিতেই পারে ওখান থেকে। গাউসের সূত্র খুব ইম্পর্টেন্ট, গাউসের যে সূত্র, বা তোমার হচ্ছে গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্রের যে প্রমাণ রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। আর গাউসের সূত্রের যে 5টা প্রমাণ বা 5টা যে অ্যাপ্লিকেশান রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। টর্কের যে রাশিমালা প্রতিষ্ঠা, এইটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমি যে কটা দরকার রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে,
আর তোমাদেরকে এই জায়গাগুলো মেনলি ইম্পর্টেন্ট, এটা ছাড়া আরও অনেক কিছু হয়, এই প্রমাণগুলো বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, আমি তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা বলরেখাগুলো পরস্পরকে তোমার হচ্ছে ছেদ করে কি, ঠিক আছে, আর তোমার হচ্ছে এই টাইপের যে কোশ্চেন, বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে কি, বলরেখা রিলেটেড কোশ্চেন বা তড়িৎ ক্ষেত্র রিলেটেড কোশ্চেন, সেই জায়গাগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো এখান থেকে না তোমাদের কি কি নিউমেরিক্যাল পড়তে পারে। নিউমেরিক্যাল অনেক টাইপেরই আসতে পারে, তো আমার যেগুলো মনে হয়েছে, ধরো দুটো আধান দিয়েছে, থার্ড একটা আধানের কথা বললো, সেই আধানটাকে কোথায় প্লেস করতে হবে, মানে দুটো আধানের মিডিলে, বাইরে নাকি অক্ষের ওপর, কোন জায়গাতে প্লেস করলে তোমার নেট ইলেকট্রিক ফিল্ড শূন্য বলে মনে হবে, এই টাইপের যে নিউমেরিক্যালগুলো পড়ে। বা তুমি এরকম বলতে পারো যে ধরো একটা বর্গক্ষেত্র দিয়ে দিয়েছে, বর্গক্ষেত্রের চার কোণায় চারটে আধান বসিয়ে দিয়েছে, দিয়ে বললো যে সেন্টারে কত ইলেকট্রিক ফিল্ড বার করো, এই টাইপের কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে চলে আসবো তড়িৎ বিভব চ্যাপ্টারে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক, হ্যাঁ, তারপর সমবিভব তল বলতে কি বোঝো, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সর্বদা সমবিভব তলের ওপর লম্ব কেন হয়, এই যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সর্বদা সমবিভব তলের ওপর লম্ব কেন হয়, এই টাইপের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, একটা কোশ্চেন দিতে পারে যে প্রমাণ করো তো যে একটা কোনো মানে পরিবাহী রয়েছে, তার বাইরের পৃষ্ঠতে আধানগুলো অবস্থান করে, এরম টাইপের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এরকম ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য পড়তে পারে। নেক্সট আমি চলে আসবো তোমাদের জন্য ধারক ধারকত্ব যে চ্যাপ্টারটা রয়েছে। দেখো আমি কোশ্চেন কিন্তু যথেষ্ট কম করে বলবার চেষ্টা করছি, কোশ্চেন যদি বানানোর চেষ্টা করি না এইসব চ্যাপ্টার থেকে, এক একটা চ্যাপ্টারের উপর কম করে 100-200 কোশ্চেন বানানো যায়, 100-200 কোশ্চেন বানানো যায় আরামসে, ঠিক আছে। তড়িৎ বিভবের ওপর দেখবে একটা সমীকরণ আছে, E = -dV/dx, এই সমীকরণটার ওপর কিন্তু নিউমেরিক্যাল পড়বে, মানে ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেবে, সেখান থেকে মানে তোমার তড়িৎ বিভব বার করতে দেবে, এরম টাইপের ওপর নিউমেরিক্যাল কিন্তু আসতেই পারে। তারপর হচ্ছে তোমার ক্যাপাসিটার ক্যাপাসিটেন্সের ওপর কোয়েশ্চেন, ক্যাপাসিটার ক্যাপাসিটেন্সের জন্য তোমার যে তড়িৎ শক্তির রাশিমালা নির্ণয়, সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা, তারপর সমান্তরাল পাত ধারকের মানে মাঝখানে যদি একটা কোনো ধারককে বা যদি কোনো একটা পাতলা, মানে ধরো সমান্তরাল পাত ধারক রয়েছে, তার মাঝখানে একটা পাতলা তুমি কিছু কাঁচ বা কিছুকে প্রবেশ করালে, তাহলে ধারকত্ব বাড়বে না কমবে না একই থাকবে, এই টাইপের যে প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনো পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড বা 1 মাইক্রোফ্যারাড বলতে কী বোঝো, এই টাইপের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আমি আগেও বলেছি তড়িৎ দ্বিমেরুতে ক্রিয়াশীল টর্কের রাশিমালা প্রতিষ্ঠা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে টাউ = P×E, যেটা ওইটাই আর কি, ওই প্রমাণটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা ওইটার মধ্যেই পড়ে। একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 এবং ওই বিন্দুতে তড়িৎ বিভবের মানও কি 0 হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, তারপরে তোমার ধরো এরকম কোশ্চেন হতে পারে, ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে, এই টাইপের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর হচ্ছে তোমার এই ধারকত্বের উপর নিউমেরিক্যাল পড়তে পারে, সার্কিট বেস নিউমেরিক্যাল পড়তে পারে, বা একটা ছবি দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে তুল্য ধারকত্ব কত, এটা বার করো। ধারকত্বের শক্তির রাশিমালা, শক্তি ঘনত্বের রাশিমালা, খুব ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাগুলো, ঠিক আছে। শক্তি বা শক্তি ঘনত্বের রাশিমালা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন ইম্পর্টেন্ট জায়গা। ও হ্যাঁ, সমান্তরাল পাত ধারকের সঞ্চিত স্থিতিশক্তি রাশিমালা খুব ইম্পর্টেন্ট। চলে আসবো তার পরবর্তী টপিক, অর্থাৎ প্রবাহী তড়িৎ যেটা রয়েছে, তড়িৎ প্রবাহ মাত্রা, সেখান থেকে কি কি ইম্পর্টেন্ট আগেই বলে দিই। অনুপ্রবাহের বেগ বা তোমার হচ্ছে তো ওহমের সূত্রের ভেক্টর রূপ, হ্যাঁ, অনুপ্রবাহের বেগকে অনেকে বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি বলে, হ্যাঁ, সেই ধরনের জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট হবে। তারপরে হচ্ছে তোমার অনুপ্রবাহের বেগকে তাড়না বেগও কিন্তু বলা হয়, ঠিক আছে, মাথায় রেখো, ঠিক আছে। আর মুক্ত ইলেকট্রনের যে স্লথন কাল, ওই যে প্রমাণটা, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের শান্ট যোগ করলে শান্টের মধ্যে দিয়ে মূল প্রবাহের 1/n অংশ তড়িৎ প্রবাহিত হবে, ওই টাইপের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে সমান্তরাল পাত তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে রোধগুলোকে সমান্তরাল সমবায় যুক্ত, তাহলে তুল্য রোধের মান ক্ষুদ্র রোধের চেয়েও ক্ষুদ্রতর, এই যে প্রমাণটা, আমি আবারও বলছি, সমান্তরাল সমবায় রোধগুলোকে যুক্ত করা আছে, এবার বলছে তুল্য রোধের মান ক্ষুদ্র রোধের চেয়েও ক্ষুদ্রতর, এটা প্রমাণ করতে দিতে পারে, খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর একটা কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট, ধরো একটা বলে দিল যে একটা রোধ রয়েছে, তার কালার কোডিং দিয়ে দিল, যে একটা রোধের 4টে কালার বলে দিল, লাল, কমলা, হ্যাঁ, হলুদ,
আর একটা কালার বলে দিল গোল্ডেন কালার, দিয়ে বললো এই রোধের মানটা কত বলো, এরকম টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট। কারশফের সূত্রের দুটো যে বিবৃতি রয়েছে, অর্থাৎ প্রথম সূত্র কারশফের সূত্রের এবং দ্বিতীয় সূত্র মানে কেসিএল এবং কেবিএল দুটো সূত্র, তার বিবৃতি, তারপরে হচ্ছে সেই কারশফের সূত্রের সাহায্যে হুইস্টন ব্রিজের প্রমাণ, আর হচ্ছে তোমার কারশফের কোন সূত্র কোন সংরক্ষণ নীতিকে প্রকাশ করে, হ্যাঁ কোন সূত্র কোন সংরক্ষণ নীতিকে প্রকাশ করে, এটা ইম্পর্টেন্ট। পোটেনশিওমিটার আগের বছর এসে গেছে, এবছরে আসার চান্স কম। মিটার ব্রিজ থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স এই বছরে মারাত্মক রয়েছে, ঠিক আছে। মিটার ব্রিজটা ভালো করে যাবে। বিওটি কি, ঠিক আছে, 1 বিওটি সমান কত জুল, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আসতে পারে। পোটেনশিওমিটার না আসলেও পোটেনশিওমিটার থেকে নিউমেরিক্যাল কিন্তু চাইলে পড়তেই পারে, ঠিক আছে। আচ্ছা, কোষের যে ধরো মানে তোমার ধরো কোষকে ভুল সমবায় কানেকশন করছে, আমি একটা কোশ্চেন পড়ছি তোমাদের সামনে, ঠিক আছে, কোশ্চেনটা একটু শুনবে ভালো করে। বলছে একজন ছাত্র তড়িৎ কোষ একটি বর্তনীকে বর্তনীতে যোগ করায় তড়িৎ প্রবাহের মান I1 হয়, ঠিক প্রথমটির মতো একই রকমের আরও একটি কোষকে যোগ করায় তড়িৎ প্রবাহের মান I2 হয়। বলছে দ্বিতীয় কোষটিকে যদি সমান্তরালে যোগ করা হয় তাহলে তড়িৎ প্রবাহের মান I3 হয়। প্রমাণ করো 3I2 I3 সমান সমান 2I1 প্লাস ব্র্যাকেটের মধ্যে হচ্ছে I2 প্লাস I3, ঠিক আছে। 3I2 I3 ইকুয়াল টু 2I1 ব্র্যাকেটের মধ্যে I2 প্লাস I3, এই টাইপের প্রমাণ কিন্তু ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন আসতে পারে যে বদ্ধ বর্তনীতে বিভব পার্থক্য ওই কোষের তড়িৎচালক বল অপেক্ষা কম, এরম টাইপের কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দাও, এরম ইম্পর্টেন্ট। জুলের সূত্রের বিবৃতি আসতেই পারে, এরম টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, পোটেনশিওমিটারের তার দীর্ঘ করা হয় কেন, পোটেনশিওমিটার না আসলে এরম টাইপের কোশ্চেন করতে পারে। হুইস্টন ব্রিজে অতি উচ্চমানের বা অতি নিম্নমানের রোধ পরিমাপ করা নির্ভুল হয় না কেন, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। বলছে সমান সংখ্যক তড়িৎ কোষকে একবার শ্রেণী সমবায় যুক্ত করা হবে, একবার সমান্তরাল সমবায় যুক্ত করা হয়। সমান সংখ্যক তড়িৎ কোষকে একবার শ্রেণী সমবায় একবার সমান্তরাল সমবায় যুক্ত করা হয়, তাহলে হচ্ছে দুবারের সমান প্রবাহ মাত্রা পাওয়া যাবে, তার শর্তটা কি, এই টাইপের প্রশ্ন আসতে পারে। পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই টাইপের প্রশ্ন আসতে পারে। যা আসতে পারে মোটামুটি আমি বলে দিলাম। পোটেনশিওমিটারের সুবেদিটা কী করে বাড়াবে, এই কয়েকটা কোশ্চেন আসতে পারে। বিভিন্ন ধরনের সার্কিট পড়তে পারে, ধরো তোমার কাছে বিভিন্ন রকমের সার্কিট দিয়ে বললে তুল্য রোধ বার করো, এর হচ্ছে তোমার কারেন্ট কত বার করো, প্রতিটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট জিজ্ঞাসা করো, মানে সার্কিট বেস প্রবলেম কিন্তু এই বছরে একটা আসার চান্স খুব বেশি আছে, ঠিক আছে। তো সার্কিট বেস প্রবলেমগুলোকে নিজেকে পারতে হবে, তবেই কি কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবে। চলে আসছি তার পরের অধ্যায়, অর্থাৎ ইউনিট 3-তে চলে আসছি। ইউনিট 3 থেকে আমি প্রথমত কিছু সংজ্ঞা বলবো, যে সংজ্ঞাগুলো তোমাকে করতে হবে। চৌম্বক ভেদ্যতা, চৌম্বক প্রবণতা, তারপর হচ্ছে অয়স্চৌম্বক, পরাচৌম্বক, তিরস্চৌম্বক পদার্থ, হ্যাঁ, সাইক্লোট্রন যন্ত্র কি, সাইক্লোট্রন যন্ত্র কোন ধরনের কণাকে ত্বরান্বিত করে, কোন ধরনের কণাকে ত্বরান্বিত করে না, চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা দাও, এর ইউনিট লেখো, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বায়োসাভার্টের সূত্র, বায়োসাভার্টের সূত্রের বিবৃতি, তারপর দেখবে তোমাদের দুটো প্রমাণ আমি করিয়েছিলাম, ভি ইকুয়ালস টু আই সাইন থিটা, এইচ ইজ ইকাল টু আই কস থিটা, এগুলোর ওপর বিভিন্ন ধরনের প্রমাণ করতে বলতে পারে, ঠিক আছে। এই ধরনের জিনিসের ওপর কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে। তারপর দেখবে একটা প্রমাণ করিয়েছিলাম ট্যান থিটা ড্যাশ ইস টু ট্যান থিটা, তোমাদের উদাহরণেও রয়েছে, ছায়া প্রকাশনী কেউ যদি বই ফলো করো উদাহরণে পাবে, ট্যান থিটা ড্যাশ ইস টু ট্যান থিটা ইকুয়ালস টু সেক ডেল্টা ইস টু 1, এই টাইপের যে প্রমাণগুলো রয়েছে। তারপর হচ্ছে তোমার বিএইচ লুপ যেটা, ঠিক আছে, তোমাদের হচ্ছে হিস্টেরেসিস লুপ যেটা, ওই টাইপের যে জিনিসগুলো ওগুলো আসতে পারে। বিচ্যুতিকোণ বিনতিকোণ কাকে বলে, ভোল্টমিটার অ্যামমিটার কি, এদের পার্থক্য লেখো, লরেঞ্জ বল বা লরেঞ্জ ফোর্স কি, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, এই ধরনের প্রশ্ন, সাইক্লোট্রন কম্পাঙ্ক, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র, ঠিক আছে, ম্যাক্সওয়েল এই সূত্রকে কিভাবে সংশোধিত করেছিল তার রূপটা, আচ্ছা। তারপরে হচ্ছে তোমার এখান থেকে আর সেরকম কোশ্চেন আমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়নি, হ্যাঁ। আর বিনতিকোণ রিলেটেড কোশ্চেন দিতে পারে, যেমন বলতে পারে কলকাতার বিনতিকোণ 31 ডিগ্রি নর্থ বলতে কি বোঝো, এরম টাইপের কোশ্চেন। চৌম্বক প্রবণতা, চৌম্বক বলরেখা, এগুলো তো আগেই বলেছি, ঠিক আছে। চৌম্বক ভেদ্যতা, এগুলো আগেই বলা হয়েছে, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আসতে পারে। হ্যাঁ, অ্যামমিটার ভোল্টমিটারের মধ্যে পার্থক্য এবং এর মধ্যে কার রোধ বেশি, আগেও বলেছি, সেম কোশ্চেন আবারও বলে দিলাম। অ্যাম্পিয়ারের পরিক্রমণের সূত্রটা ভালো করে পড়বে, হ্যাঁ। আর একটা হচ্ছে টাও ইজিক্যাল টু বিনা, দেখবে টাও ইজিক্যাল টু বিনা, BINA, এটা প্রমাণ করেছিলাম, ওই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আসতে পারে। আচ্ছা, এগুলোর ওপর কিন্তু তোমার এই ভেক্টর রিলেটেড প্রশ্ন পড়তে পারে, যেমন ভি ভেক্টরের মান বলে দিল i ক্যাপ প্লাস 2j ক্যাপ, বি ভেক্টরের মান বলে দিল 2i ক্যাপ প্লাস
2j ক্যাপ দিয়ে বললো যে এর ওপর ইলেকট্রনটির ওপর একটা ইলেকট্রনের সম্পর্কে তার ভেলোসিটি আর তার ম্যাগনেটিক ফিল্ড বলে দিয়েছে, দিয়ে বলছে তার ওপর কত বল ক্রিয়াশীল হবে, এরকম টাইপের একটা কোশ্চেন পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বা গ্যালভানোমিটার ভোল্টমিটার রিলেটেড কোশ্চেন পড়তে পারে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দেখবে তোমার বিনতিকোণ এবং হচ্ছে তোমার যে বিনতিকোণ মানে তোমার হচ্ছে বিনতিকোণের ওপর যে নিউমেরিক্যালগুলো রয়েছে, বা তোমার ভূচুম্বক প্রাবল্য এই টাইপের ওপর যে নিউমেরিক্যালগুলো রয়েছে, অর্থাৎ ভি ইকুয়াল টু আই সাইন থিটা, এইচ ইজ ইকুয়াল টু আই কস থিটা, এই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কিন্তু আসতেই পারে। ঠিক আছে, এবার আমি চলে আসবো তোমাদের হচ্ছে মানে ইউনিট নাম্বার হচ্ছে 4, অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশ এবং তড়িৎ প্রবাহ। ঠিক আছে, এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলছি। ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা, সাবেশাঙ্ক সলিনয়েডের, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, এসি বা ডায়নামোর কার্যনীতি, 4-5টা কোশ্চেন বললাম। ঠিক আছে, তারপর ডায়নামো আর মোটরের মধ্যে কি পার্থক্য আছে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন, হ্যাঁ এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখবে তোমার হচ্ছে একটা এরোপ্লেন যদি পৃথিবীর ওপর দিয়ে উড়ে যায়, তার জন্য দেখবে যে তার ডানার এগেনস্টে, তার ডানার দুটো প্রান্তবিন্দুতে যে ভোল্টেজ সৃষ্টি হয়, সেগুলো কোন কোন শর্তের ওপর নির্ভর করে, সেই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন তোমার এখান থেকে আর কি কোশ্চেন হতে পারে, এইগুলোই মেনলি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, কুণ্ডলীর সাবেশাঙ্ক কি, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব আর চৌম্বক ফ্লাক্স কাকে বলে, তার ডেফিনেশন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তোমাদের জন্য আর একটা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা এসি সার্কিট থেকে এই বছরে আসার খুব চান্স আছে। এলসিআর যে বর্তনী রয়েছে তার ওপর কিন্তু একটা নিউমেরিক্যাল পড়বার কিন্তু খুব চান্স আছে। এলসিআর সার্কিটটাকে খুব ভালো করে পড়বে। আবেশী প্রতিঘাত, ধারকী প্রতিঘাত, এই প্রতিঘাতগুলো কি জিনিস, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে করো। ঠিক আছে, তোমার এখানে অনুনাদ রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে, অনুনাদ রেজোনেন্স যেটাকে বলা হয়, সেই টাইপের কোশ্চেন পড়বে। কিউ ফ্যাক্টর বা কিউ গুণক কাকে বলে, এই টাইপের কোশ্চেন কিন্তু ভালো করে করবে। আবেশীন কুণ্ডলী কাকে বলে, তার ব্যাখ্যা দাও, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালো করে পড়বে। এলসিআর বর্তনীতে ব্যয়িত ক্ষমতার মানে রাশিমালা প্রতিষ্ঠা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে। ঠিক আছে, এসি বর্তনীতে বিশুদ্ধ আবেশকে প্রতি চক্রে গড় ক্ষয়িত ক্ষমতা 0। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে করো। ঠিক আছে, এলসিআর সার্কিটটা ভালো করে করো, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল আসার খুব চান্স আছে। ঠিক আছে, তোমার পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট আছে। চোখ কাকে বলে, চোখ, চয়কার ক, চোখ লিখে দিও না আবার। ঠিক আছে, চোখ কাকে বলে, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। যেগুলো মনে হলো বললাম। এলসিআর সার্কিটের যারা ওয়ান শট দেখেছো, মানে এসি সার্কিটের, তাদের দেখবে আমি প্রচুর নিউমেরিক্যাল ধরে করিয়েছিলাম। যদি কেউ করে থাকো ভালোভাবে সেই নিউমেরিক্যালগুলো, তার প্রশ্ন বাইরে থেকে যাবে না। ঠিক আছে, চলে আসবো হচ্ছে ইউনিট নাম্বার 5, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সেখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কীভাবে সৃষ্টি হয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গ তির্যক তরঙ্গ নাকি অনুদৈর্ঘ্য তরঙ্গ, হ্যাঁ, শূন্য মাধ্যমে রেডিও তরঙ্গের বেগ কত, রেডিও তরঙ্গ এবং মাইক্রো তরঙ্গের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সরণ প্রবাহ কি, খুব ইম্পর্টেন্ট জায়গা, সরণ প্রবাহ কি, ভালো করে খুঁজে বাড়ি থেকে পড়ে নেবে। ঠিক আছে, তড়িৎ ভেক্টর, চুম্বকীয় ভেক্টরের অভিমুখ এবং গতির অভিমুখের চিত্রের সাহায্যে ব্যাখ্যা দাও। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তড়িৎচুম্বকীয় একটি তির্যক তরঙ্গ লেখো। হ্যাঁ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্বের রাশিমালা ইউ ইজ ইকাল টু হাফ এপসিলন নট ই নট তার স্কোয়ার, বা 1/2 মিউ নট, নিচে থাকবে ওপরে বি নট তার স্কোয়ার, এই যে প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাইক্রোওয়েভ বা রেডিও ওয়েভ, বেতার তরঙ্গ, এগুলোর একটু করে বৈশিষ্ট্য আর তার ব্যবহারগুলো, সেগুলো একটুখানি পড়ে রাখবে। আর তোমাদের যদি এখান থেকে নিউমেরিক্যাল দেয়, তাহলে একটা সমীকরণ দিয়ে দেবে, যেমন ই ইজ ইকাল টু 2 × 10⁻⁻7 সাইন 0.5 × 10³ x প্লাস 1.5 × 10⁻11t হলে এর চৌম্বক ক্ষেত্রের রাশিমালা কত। এই টাইপের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসতে পারে। চলে আসবো হচ্ছে অপটিক্সে, অর্থাৎ ইউনিট নাম্বার 6-এ চলে আসছি। ইউনিট নাম্বার 6-এর ওপর যে টপিকগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলছি, মনোযোগ সহকারে শুনবে এবং ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করবে, খাতার মধ্যে লিখতে যাবে। আচ্ছা, প্রথমত ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রমাণগুলো তোমাদের জন্য যে আসে, নর্মালি যে প্রমাণগুলো আসে, প্রমাণগুলোর থেকে বিকল্প এখানে কিছু নেই। ঠিক আছে, যেমন নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা, লেন্সের ক্ষেত্রে এবং দর্পণের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই xy = f², ওই যে প্রমাণটা। ঠিক আছে, তারপর ধরো তোমার কাছে প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও, প্রতিসরণের যে সূত্রগুলো লেখো। হ্যাঁ, তারপরে হচ্ছে কচির সূত্র। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার
প্রতিসরণের ক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি, সংকট কোণ কাকে বলে, হ্যাঁ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, হ্যাঁ, এইগুলো, স্নেলের সূত্র বিবৃত করো, আপাত গভীরতা, প্রকৃত গভীরতা এবং প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো, এই টাইপের কোশ্চেন। তারপরে তোমার ধরো দর্পণের ক্ষেত্রে যে প্রমাণটা রয়েছে, ঠিক আছে, অবতল দর্পণ উত্তল দর্পণের ক্ষেত্রে তোমার যে প্রমাণটা রয়েছে সেই প্রমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে 1/v + 1/u = 1/f, এই টাইপের যে প্রমাণগুলো রয়েছে, ঠিক আছে, দর্পণের ক্ষেত্রে সেই প্রমাণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদেরকে লেন্সের ক্ষেত্রে দেখবে লেন্স নির্মাতার সূত্রটা আগের বছরে পড়ে গেছে, তো এই বছরে সেইখান থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু তুলনামূলক কম রয়েছে। তার পরিবর্তে দেখবে লেন্সের দেখবে 5খানা প্রমাণ রয়েছে, এবার সেই প্রমাণগুলোর মধ্যে কিন্তু একটা প্রমাণ এই বছরে আসার খুব 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 চান্স রয়েছে, যেরকম ধরো তোমার হচ্ছে d² > 4df, তারপরে হচ্ছে তোমার ওই M √M1 M2, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আর একটা প্রমাণ বলছি, f = ওপরে mx আর নিচে বাই দিয়ে 1 + m², 1 + m তার হোল স্কোয়ার, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে, এই ধরনের প্রশ্নগুলো খুব আসার চান্স রয়েছে। আলোকের বিচ্ছুরণ কাকে বলে, বর্ণালী কাকে বলে, সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে আমরা আকাশকে লাল দেখি কেন, বিচ্ছুরণ ক্ষমতা কি, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন। ফ্রনহফার আর ফ্রেনেলের যে তোমার হচ্ছে রেখা বর্ণালী রয়েছে সেগুলো, শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী কি, লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, আলোকতন্তুর ব্যবহার কি, তার কার্যনীতি কি, এই টাইপের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তারপরে ধরো হাইগেন্সের নীতি, হাইগেন্সের নীতির সাহায্যে তোমার প্রতিফলন এবং প্রতিসরণ সূত্রের প্রমাণ আমি রিসেন্টলি যে ওয়ান শটগুলো দিয়েছি তার মধ্যে ওটা করিয়েছি। তারপর হচ্ছে তোমার যেটা বারবার প্রশ্ন পড়ে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র, ওর ওপর কিন্তু একটা প্রশ্ন প্রত্যেক বছরই আসে, এবছরও আসার খুব চান্স রয়েছে। ব্রুস্টারের সূত্র, ঠিক আছে, যেগুলো কমন কোশ্চেন আমি সেগুলোই বলছি বারবার, ঠিক আছে। সংকট কোণ এবং ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক কি, এগুলো কিন্তু খুব আসতে পারে, হ্যাঁ। তারপরে ধরো তোমাকে প্রিজমের ক্ষেত্রে একটা প্রমাণ আছে, দেখবে μ = sin Δm + a/2 হোল ডিভাইডেড বাই sin a/2, এই যে প্রমাণটা, এই প্রমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো ভালো করে করো, হ্যাঁ। তারপরে ধরো তোমার এই প্রশ্নগুলোই মেনলি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে r = ওপরে h নিচে √μ² - 1, আবার বলছি r = ওপরে h নিচে √μ² - 1, এই টাইপের যে প্রমাণ, ওই আমি প্রশ্নটা পুরোটা পড়ছি তোমার সামনে। একটি জলাশয়ে h গভীরতায় কোনো মাছের চোখে জলপৃষ্ঠকে r ব্যাসার্ধের গোলাকার ছিদ্রযুক্ত দর্পণের মতো মনে হয়, দেখাও r = h/√μ² - 1, এই টাইপের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে দীর্ঘদৃষ্টি, হ্রস্বদৃষ্টি, মানুষের চোখের উপযোজন অভিযোজন, এই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে, বা লেন্সের ক্ষেত্রে যে 5টা অ্যাপ্লিকেশন রয়েছে না, লাস্টের 5টা অ্যাপ্লিকেশন, ওই 5টা অ্যাপ্লিকেশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট কিন্তু লেন্সের যে তুল্য সমবায় রয়েছে 1/f = 1/f1 + 1/f2, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা দেখবে 18 সালে একটা প্রমাণ এসছে, এবারে খুব প্রমাণটা টেস্ট পেপারও দেখা যাচ্ছে, t θ μ-1 হোল ডিভাইডেড বাই μ, এই টাইপের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা নববীক্ষণ যন্ত্র, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। আলোর ব্যতিচারের যে শর্ত সেটা জিজ্ঞাসা করতে পারে, সুসংগত উৎস হওয়ার শর্তগুলো কি কি আছে এগুলো দিতে পারে। আর আলোর ওপর যে কোনো ধরনের প্রশ্ন নিউমেরিক্যাল কিন্তু পড়তে পারে। যদি কেউ চাও আলোর ওপর কোন ধরনের নিউমেরিক্যাল আসে, আমি যে ওয়ান শটগুলো আপলোড করেছি তার মধ্যে যে টাইপের নিউমেরিক্যালগুলো করেছি, ওই টাইপের নিউমেরিক্যালই মেনলি তোমার এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর হচ্ছে তোমার ওই ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্রের ওপর নিউমেরিক্যাল করবে, ওখান থেকে কিন্তু নিউমেরিক্যাল আসার চান্স খুব বেশি রয়েছে। যাই হোক, ওখান থেকে গেল। এবার আমি চলে আসবো হচ্ছে পরের টপিক, কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরি থেকে জেনুইন কোশ্চেন পড়বে, ওখান থেকে ঘোরানো পেঁচানোর কোনো চান্স নেই। কোয়ান্টাম থিওরির ওপর আমি আগেই বলে দিচ্ছি, আইনস্টাইনের যে আলোকতড়িৎ সমীকরণ বা আইনস্টাইনের আলোকতড়িৎ ক্রিয়ার যে বৈশিষ্ট্য, আইনস্টাইনের যে লেখচিত্র, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কি বলে নিবৃত্তি বিভব কাকে বলে, কার্য অপেক্ষক কাকে বলে, এই কোশ্চেনগুলোই কমন কোশ্চেন, এগুলোই আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার আলোকতড়িৎ ক্রিয়া কি, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনই পড়বে, যদি পড়ে এই টাইপের কোশ্চেনই পড়বে। আর একটা প্রমাণ খুব ইম্পর্টেন্ট, ল্যামডা = h/√2me, h ওপরে নিচে √2m E, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে ওটা এরকমও দিতে পারে ঘুরিয়ে, যে 12.27 ওপরে রয়েছে, নিচে রয়েছে √v দিয়ে এত অ্যামস্ট্রং, ঠিক আছে।
ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে 12.27 ওপরে, নিচে রুট আন্ডার ভি লিখে তার মাথায় হচ্ছে অ্যামস্ট্রং, এরকম টাইপের কোশ্চেন দিতে পারে। কোয়ান্টাম থিওরি থেকে নিউমেরিক্যাল পড়তে পারে, তার চান্সও কিন্তু পরীক্ষাতে রয়েছে। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই বলছি, তার মানে এইটা কখনোই নয় যে জাস্ট এইটুকু পড়ে চলে যাবো, অন্য প্রশ্ন পড়বো না। এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে জোর দিয়ে পড়বে। আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য বলেই দিয়েছি আগে, ডি বগলির তরঙ্গ দৈর্ঘ্য, ডি বগলির প্রকল্প, এগুলো পড়তে হবে, এগুলো কমন কোশ্চেন। ঠিক আছে, এগুলো বারবার পড়বে, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এগুলো হচ্ছে কমন কোশ্চেন, সব এগুলোর বাইরে কোশ্চেন আসার খুবই কম চান্স রয়েছে। তারপরে দেখো চলে আসছি পরমাণু এবং নিউক্লিয়াস চ্যাপ্টারে। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে বোরের তত্ত্বের স্বীকার্য আর বোরের তত্ত্বের ফেলিয়ার, ঠিক আছে, দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার এখান থেকে বোরের তত্ত্বের স্বীকার্য বা বোরের তত্ত্বের যে 4-5খানা প্রমাণ রয়েছে, হ্যাঁ, একটা হচ্ছে এনার্জি বার করা, রেডিয়াস ক্যালকুলেশন করা, ভেলোসিটি ক্যালকুলেশন করা। দেখবে আমি যারা আমার কাছে যারা কোর্সে পড়েছো তাদেরকে আমি প্রমাণগুলো করিয়েছি, এই প্রমাণগুলো ভালো করে একবার একটুখানি দেখো, প্রমাণগুলো ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে আমি যদি নিউক্লিয়াসের কথা বলি, নিউক্লিয়াসের মধ্যে থেকে নিউক্লিয় বিভাজন কাকে বলে, নিউক্লিয় সংযোজন কাকে বলে, হ্যাঁ, অর্ধায়ু আর বিঘটন ধ্রুবক, সেই রিলেটেড দেখবে আমি প্রমাণ করিয়েছিলাম, অর্ধায়ুর প্রমাণটা, বিঘটন ধ্রুবকের যে প্রমাণটা, ঠিক আছে। আর একটা প্রমাণ দেখবে n ইকুয়ালস টু ক্যাপিটাল N ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটি, n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটি, এই টাইপের যে প্রমাণ করেছি, প্রমাণগুলো খুব ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসের বন্ধন শক্তি কাকে বলে, ভর ত্রুটির সংজ্ঞা দাও, বন্ধন শক্তি এবং ভর ত্রুটির মধ্যে সম্পর্ক কী সেটা লেখো, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। আর তোমার হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার নিউট্রনকে নিউক্লিয় বিভাজনের জন্য আদর্শ কেন ধরা হয় বা আদর্শ প্রক্ষেপক কেন বলা হয়, হ্যাঁ, অর্ধায়ু বলতে কি বোঝো, হ্যাঁ, আইসোটোন, আইসোটোপ, আইসোবার, এগুলো একটু ভালো করে পড়ে নেবে, আলফা বিটা গামাটা একটু ভালো করে পড়ে নেবে। এই টাইপের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন বানালে অনেক প্রশ্ন বানানো যায়, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল পড়বার খুব চান্স আছে, ঠিক আছে। তোমার ওই অর্ধায়ু রিলেটেড ওই যে ছক কষার যে অঙ্কগুলো আছে না বইতে, উদাহরণেও আছে, দেখবে আমিও করিয়েছি, ওই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে, ওই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে খুব বেশি আসতে পারে। চলে আসবো তোমার হচ্ছে সেমিকন্ডাক্টর এবং হচ্ছে তারপরের যে টপিক রয়েছে ওই ডিজিটাল সার্কিট, ওইখান থেকে কিছু কোশ্চেন আমি বলছি। অর্ধপরিবাহীর ক্ষেত্রে ডোপিং জিনিসটা কি, পিএন জাংশন ডায়োড কি, উষ্ণতা বৃদ্ধিতে বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায় কেন, ঠিক আছে। তারপর হচ্ছে বিপরীত বায়াস, সম্মুখ বায়াস, সেগুলো এবং তাদের যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেইটা। ট্রানজিস্টারের ক্ষেত্রে ভূমিকে পাতলা এবং হালকা ডোপিং ব্যবহার করা হয় কেন, জেনার ডায়োড কি, এই ডায়োডের বৈশিষ্ট্য কি, এই টাইপের কোশ্চেন। পটিতত্ত্বের সাহায্যে পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য লেখো, পটিতত্ত্বের সাহায্যে কিন্তু ভালো করে খেয়াল করবে, নর্মাল পার্থক্য চাইনি, ব্যান্ড থিওরির সাহায্যে চেয়েছে, খেয়াল করে করবে, ঠিক আছে। এন টাইপ এবং পি টাইপের মধ্যে পার্থক্য লেখো, হ্যাঁ। পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখী কারকের ক্ষেত্রে পিএন জাংশন ডায়োডের যে চিত্র সেটা, ঠিক আছে, এইগুলো কিন্তু খুব ভালো করে করবে। সৌরকোষ সে এসআই মানে হচ্ছে সিলিকন এবং গ্যালিয়াম আর্সেনাইড, এগুলোকে বেশি পছন্দ করা হয় কেন, এদের ভিআই ক্যারেক্টারিস্টিক্স। ট্রানজিস্টারের অর্থ কী, হ্যাঁ, আলফা আর বিটা, ওই যে ট্রানজিস্টারের ক্ষেত্রে বার করেছিলাম, অর্থাৎ প্রবর্ধন গুণক যেগুলো, তাদের ডেফিনেশন এবং তাদের রিলেটেড যে নিউমেরিক্যাল রয়েছে ছোটো ছোটো, সেই নিউমেরিক্যাল পড়বার চান্স রয়েছে। আর ডিজিটাল সার্কিট থেকে আমি বলে লাভ নেই, ডিজিটাল সার্কিট থেকে তোমরা ওই ইউনিভার্সাল গেট কি এগুলোই পড়বে জেনারেলি, অ্যান্ড গেট, অর গেট, নট গেট বা ন্যান্ড গেট, এক্স অর এক্স নর, এগুলোর প্রত্যেকটা ট্রুথ টেবিল ভালো করে প্র্যাকটিস করে নেবে। আর হচ্ছে তোমার ওখান থেকে এই কটাই কোশ্চেন হচ্ছে তুমি এখান থেকে ভালো করে করো। আর হচ্ছে যে জিনিসটা তোমাদের ওখান থেকে করতে হবে ডিজিটাল সার্কিট থেকে, দেখবে যে তোমার কোনো একটা ইউনিভার্সাল গেট থেকে অন্য কোনো গেট বানাতে দিতে পারে। ধরো তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে, ন্যান্ড গেট থেকে তুমি অ্যান্ড গেট বানাও, এরকম টাইপের যে প্রশ্নগুলো রয়েছে ওই টাইপের প্রশ্ন কিন্তু আসার খুব চান্স রয়েছে। এই হয়ে গেল মোটামুটি তোমার ডিজিটাল সার্কিট পর্যন্ত। এবং লাস্ট যে টপিকটা আমাদের রয়েছে সেটা হচ্ছে সঞ্চার ব্যবস্থা। সঞ্চার ব্যবস্থার ক্ষেত্রে আমি কিছু ইম্পর্ট্যান্ট টপিক তোমাদেরকে বলছি। বাহক তরঙ্গ কি, এর ব্যবহার কেন করা হয়, মডিউলেশন ডিমডিউলেশন কি, মডিউলেশন সূচক কাকে বলে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বিস্তার বিরূপণ, এইগুলো দিতে পারে, হ্যাঁ। তারপর বিরূপণ কি, মোডেম কি, ট্রান্সডিউসার কি, তারপর একটা প্রমাণ আছে দেখবে স্মল ডি ইকুয়াল টু √2HR, ওইটা দিতে পারে। অ্যান্টেনা কি, মডিউলেশন সূচকের গুরুত্ব কি, হ্যাঁ। আয়নমণ্ডল দেশ তরঙ্গকে প্রতিফলিত করতে পারে না কেন, তারপর হচ্ছে বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচার উপগ্রহ হিসাবে ব্যবহার করা হয় না কেন, এই টাইপের কোশ্চেনগুলোই মেনলি দেয়। আর এখান থেকে ছোটো ছোটো অঙ্ক পড়তে পারে যদি দেয়, এই টাইপের হচ্ছে তোমাদের টপিক।
তো মোটামুটি এই যে 30 মিনিটের একটা ছোট লেকচার আমি তোমার সামনে দিলাম, এই লেকচারের মধ্যে আমি তোমাদেরকে প্রতিটা টপিকের ওপর কী কী কোশ্চেন আসতে পারে তার একটা ওভারভিউ, একটা জাস্ট মেন হাইলাইটেড যে জায়গাগুলো ভালো করে তোমাকে পরীক্ষার আগে করে যেতে হবে, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমার সামনে বললাম। একটা কথা মাথায় রেখে চলবে, যারা আমাদের কাছে মানে কোর্সে পড়েছো বা অফলাইনে পড়েছো, আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যা তোমাদেরকে পড়ানো হয়েছে, তোমাদেরকে যে নোটসটা দেওয়া হয়েছে, ওই নোটসটার মধ্যে এই ধরনের যে প্রশ্নগুলো বলা হয়েছে অলমোস্ট সবই আছে, একটা দুটো ছাড়া। ঠিক আছে, বলতে পারা যায় যে আমি যে প্রশ্নগুলো বলেছি তার 95% আমার নোটসে পাবে, 5% হয়তো পাবে না, সেটা তুমি তোমার বই থেকে পড়বে। ঠিক আছে, এবং যা পড়িয়েছি পরীক্ষাতে নোটসে যা আছে তার বাইরে প্রশ্ন আসার চান্স খুব মিনিমাম বলতে পারো মাত্র 5% চান্স আছে তার বাইরে প্রশ্ন আসবার। ঠিক আছে, হ্যাঁ, এবার একটা কোশ্চেন, নোটসের যে প্রশ্নগুলো সেগুলো দেখে ছেলেমেয়েরা চিনতে পারে না, তাদের কাছে মনে হয় প্রশ্নগুলো সব আনকমন, বাট সেটা না। প্রশ্ন দেখে তোমাকে নিজেকে চিনতে হবে, তোমাকে প্রশ্ন দেখে নিজেকে বুঝতে হবে। যারা বোকা হয়, হাঁদা হয়, তাদের কাছে মনে হয় প্রশ্নগুলো সব আনকমন, কিন্তু বাস্তবে না। প্রশ্ন নোটসের মধ্যেই থাকবে, কোয়েশ্চেনটা দেখে নিজেকে চিনতে হবে। অনেক ছেলেমেয়েরা প্রশ্ন দেখে চিনতে পারে না, বলে সবই তো আনকমন কোশ্চেন পড়েছে স্যার, নোট থেকে তো কিছুই কমন আসেনি। প্রতিটা প্রশ্ন নোটসে আছে, ঠিক আছে, প্রত্যেকটা জায়গা নোটসের মধ্যে থেকেই থাকবে। কোশ্চেন দেখে ছেলেমেয়েরা চিনতে পারবে না এবং বলবে লাস্টে স্যার যা পড়িয়েছে কিছুই আনকমন, কোনো কিছুই আমি পারিনি, এরকম মনে হবে। কিন্তু বাস্তবে না, তুমি বিশ্বাস করো, ফিজিক্সের প্রশ্ন খুব কঠিন হয় না। ফিজিক্সের প্রশ্ন দেখে চিনতে হবে, নিজেকে বুদ্ধি দিয়ে সলভ করতে হবে। ফিজিক্সের প্রশ্ন এরকম, এবার দেখো, আমি যদি একটা স্টুডেন্টকে এরকম পুরো লাইন বাই লাইন কমন দিতে না পারি, সে বলবে স্যার সব আনকমন কোশ্চেন। একই প্রশ্ন হয়তো অন্যরকমভাবে ঘুরিয়ে এসছে, করতে পারবে না, বলবে স্যার আনকমন কোশ্চেন পড়ে গেছে। ভাই ওভাবে ফিজিক্স হয় না, ওভাবে তুমি ফিজিক্স শিখতে পারবে না। ফিজিক্স ওভাবে কখনোই হয় না। তোমাকে নিজেকে ঠিকঠাকভাবে পড়তে হবে এবং পরীক্ষার প্রশ্ন দেখে চিনতে হবে। লাস্ট মোমেন্টে আমি কিছু টিপস দেবো। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমাদেরকে যে প্রশ্নগুলো বললাম, তুমি নর্মালি যে স্যারের কাছে পড়েছো, আমার কাছে না পড়লেও অন্য কোনো না কোনো স্যারের কাছে পড়েছো, সেই স্যারের দেওয়া যে নোটস, তার যে পড়ানো, সেই পড়ানোটাকে আগে ভালো করে ফলো করো। তার যে নোটস, তার যে বইপত্র বা তার যে তিনি যেটা লিখিয়েছেন সেইটাকে তোমরা ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো। সেই স্যার অবশ্যই তোমাদেরকে অনেক খেটে, অনেক পরিশ্রম করে তোমাদেরকে পড়িয়েছেন, তাই তার দেওয়া যে নোটস বা তার দেওয়া যে পড়ানো সেটাকে বেশি গুরুত্ব দাও। আমি যেটা বললাম সেই জায়গাগুলোকে বেশি তুমি কি করে বলো তো, মানে আমি জানি ছেলেমেয়েদের মধ্যে অনেকেই আছে যারা জাস্ট শুধু যেটুকু বলছি এইটুকু পড়ে চলে যাবে, না, এইটাকে মোস্ট ইম্পর্টেন্ট বলে মানো। বাড়ির স্যারের কাছে তুমি যেটা পড়েছো সেটা তুমি সব পড়ো, সেটাকে পুরোটাই ভালো করে পড়ো, কিন্তু যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো বেশি হাইলাইটেড জায়গা, সেই জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এগুলোকে একটু জাস্ট গুরুত্ব দেবে বেশি করে। ঠিক আছে, সবই পড়বে ভালো করে, কিন্তু এই জায়গাগুলো যেগুলো আমি বললাম এই জায়গাগুলোতে বেশি জোর দিয়ে পড়বে। তার মানে এই নয় যে শুধুমাত্র এই কটা প্রশ্ন পড়ে চলে যাব আর আমি মনে করবো পরীক্ষাতে আমার সব কমন এসে যাবে, এটা কখনোই সম্ভব না। ফিজিক্সের ক্ষেত্রে কোনো সাজেশান, কোনো মানে সত্যি কথা বলতে গেলে কোনো কিছু হয় না। ফিজিক্সের ক্ষেত্রে ওভাবে সাজেশান করাও যায় না, সাজেশান প্রেডিক্ট করাও যায় না। ফিজিক্সের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো বলা যায়, সেগুলো আমি বললাম। ঠিক আছে, আশা করা যায় যে এগুলোর মধ্যে কমন আসবে। এখন পরীক্ষার প্রশ্ন যদি খুব ঘুরিয়ে পেঁচিয়ে দেয় তাহলে তো সেটা বলা খুব মুশকিল। কিন্তু আমি একটা কথা বলবো তোমাদেরকে, বারবার ভিডিও শেষে একটাই কথা বলে যাব, ভালো করে যে মানে তোমাদের নোটসটা পড়ানো হয়েছে ভালো করে পড়বে এবং পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর আগেই ভেবে নেবে না যে প্রশ্নটা আনকমন। কোশ্চেনটাকে কয়েকবার বার করে রিপিট করে পড়বে, বারবার করে পড়বে, যতবার না পর্যন্ত তুমি সেটার ইনার মিনিংটা বুঝতে পারছো ততক্ষণ পর্যন্ত পড়বে। কোয়েশ্চেন যদি তুমি ভালো করে পড়ো, তোমার কাছে কোয়েশ্চেন কমন বলেই মনে হবে, আনকমন কখনোই মনে হবে না। এটুকুই বলবো আজকের মানে এই ক্লাসে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে। ঠিক আছে, ভালো থেকো সবাই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো করে দেবে, ফিজিক্সের পরীক্ষা যথেষ্ট পরিশ্রম করে খেটে পড়াশোনা করে তারপর দেবে। সারা বছর পড়া হোক বা না হোক, আমি যেটুকু জায়গা বললাম বেশি জোর দিয়ে পড়ো, এই সব জায়গার খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসার চান্স আছে। আশা করি খাতা পেন নিয়ে বসে আমার যে বলা প্রশ্নগুলো লিখতে গেছো বা বইয়ের মধ্যে মার্ক করতে গেছো, যদি বই নিয়ে বসো আশা করি তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো টাটা, আজ এত অবধি ভিডিও থাক। ঠিক আছে, কারণ তোমাদের সময় নষ্ট করে লাভ নেই, তোমাদের পড়তে হবে এখন, বেশি টাইম নেবো না। টাটা।